এখন প্রবলেম ছিল মানে আমি কানেক্টই হতে পারছিলাম না। জুমের সাইডটা ডাউন দেখাচ্ছিল। আচ্ছা ঠিক আছে, লেভেল ঠিক আছে। এক্সটার্নাল স্পিকার এইচডি, ওকে। আচ্ছা তোমাদের কি আলোচনা করছিলাম বলতো? তোমাদের মানে কোথায় পড়াচ্ছিলাম? যোজনী বা যোজ্যতা। যোজনী বা যোজ্যতা লেখা কি হয়ে গেছে? জি স্যার। জি স্যার। আচ্ছা আচ্ছা, কেউ একজন বলো তো যে যোজনী কাকে বলে আর যোজ্যতা ইলেকট্রন, আগে বলো যোজ্যতা ইলেকট্রন কাকে বলে। কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রন বা ইলেকট্রন সমূহ প্রবেশ করে তাদেরকে যোজ্যতা ইলেকট্রন বলা হয়। যে ইলেকট্রন সমূহ প্রবেশ করে সেই সংখ্যাকে বলা হয়, তাই না? যোজ্যতা ইলেকট্রন কিন্তু একটা সংখ্যা, তাই না? যোজ্যতা ইলেকট্রন 4 5 3 1 2 এরকম একটা সংখ্যা। তাহলে একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করলাম, সর্ববহিস্থ কক্ষপথে বা সবচেয়ে বাইরের সেলে যে কয়টি ইলেকট্রন থাকে সেটা হচ্ছে তার যোজ্যতা ইলেকট্রন। সেই সংখ্যাকে বলা হয় যোজ্যতা ইলেকট্রন, বা যে কয়টি ইলেকট্রন থাকে সেই কয়টি ইলেকট্রনকে বলা হয় যোজ্যতা ইলেকট্রন। আর যোজনী কি বলতো? কে একজন বলো যোজনী কি? যোজনীকে আমি বলে দিয়েছি, সংজ্ঞা বলে দিয়েছি কি এর আগে? গতদিন কি যোজনী সম্বন্ধে আলোচনা করেছি? আচ্ছা, আমাদের পড়া হচ্ছে এখানে। আচ্ছা, আমাদের যোজ্যতা ইলেকট্রন হয়ে গেছে। আমার মনে হয় যোজ্যতা ইলেকট্রনের কারো কোনো প্রবলেম থাকার কথা না। এখন যোজনীটা কি? যোজনী বা যোজ্যতা দুইটা জিনিস, একটা হচ্ছে যোজনী বা যোজ্যতা, আরেকটা হচ্ছে যোজ্যতা ইলেকট্রন বা যোজনী ইলেকট্রন, যেটাই বলো না কেন, কোনো সমস্যা নেই। স্যার আমি বলবো, হ্যাঁ বলো। কোন মৌলের একটি পরমাণুর সাথে অপর একটি মৌলের পরমাণু যুক্ত হওয়ার ক্ষমতাকে যোজনী বা যোজ্যতা বলে। ক্ষমতা বা সামর্থ্যকে যোজনী বা যোজ্যতা বলে, তাই না? একটি মৌলের সাথে আরেকটি মৌলের যুক্ত হওয়ার ক্ষমতা। তো এই ক্ষমতাটা আবার কেমন বলো তো? আমরা তো অনেক মৌলের যোজনী জানি, তাই না? তাহলে ক্ষমতাটা কেমন বা সামর্থ্যটা আসলে কেমন? আমরা তো জানি যে সোডিয়ামের যোজনী 1, ক্যালসিয়ামের যোজনী 2, অ্যালুমিনিয়ামের যোজনী 3, আবার সালফারের যোজনী 2 4 6, নাইট্রোজেন যোজনী 1 2 3 4 5, অথবা ফ্লোরিনের যোজনী 1, অথবা অথবা কার্বনের যোজনী 2 4। তাহলে এই যোজনী আবার কি বিষয় বলো তো? এই সামর্থ্যটা আবার কি? স্যার আমি বলি, বলো। ধাতু সমূহে ইলেকট্রন বিন্যাস করলে সর্ববহিস্থ স্তরে যে কয়টি ইলেকট্রন থাকে সেই সংখ্যাকে যোজ্যতা ইলেকট্রন বলে, আর আর ধাতুর সেই সংখ্যাকে যোজনী বলে। সুন্দর। আর এইভাবে বললে তো আরো কিছু বলতে হবে। ধাতু বলবো, অধাতু বলবো। আসসালামু আলাইকুম। স্যার অধাতুটাও বলতেছি। অধাতু সমূহের ইলেকট্রন বিন্যাস করলে বাইরের সেলে যে কয়টি ইলেকট্রন থাকে সেই সংখ্যা তাদের যোজনী ইলেকট্রন। যোজনী ইলেকট্রন কিন্তু যোজনী
যোজনী নয়। 8 হতে যোগ্যতা ইলেকট্রন বাদ দিলে বা বিয়োগ করলে যে সংখ্যা পাওয়া যায় তাকে ওই ইলেকট্রনের যোজনী বলা হয়, মানে মৌলিক যোজনী বলা হয়। এইভাবে বলা যায়, আরো একভাবে বলা যায় এখান থেকে, সেটা কি বলা যায় বলতো? আরো একভাবে বলা যায়, যে মৌলের বাইরের সেলে 4টি ইলেকট্রন থাকে সেই 4টি তার যোজনী বা যোজ্যতা। যোজ্যতা এবং যোজনী, তাই না? আচ্ছা, এগুলো আমরা সবই বুঝলাম, বা যোজনী আসলে কিভাবে বের করা হয় তুমি এটা বললে। আচ্ছা, এটা আরেকটা কথা বলা যায়, সেটা হচ্ছে যে একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করলাম, বাহিরে সেলে যে কয়টি বিজোড় সংখ্যক ইলেকট্রন থাকে, এটা অধাতুর ক্ষেত্রে, তাই না? বাইরে সেলে যে কয়টি বিজোড় সংখ্যক ইলেকট্রন থাকে তাকে ওই মৌলের যোজনী বলে, বা ওই সংখ্যাকে বলা হয় ওই মৌলের যোজনী। এটা কি আমি দেখে দিয়েছি তোমাদের? বিজোড় সংখ্যক ইলেকট্রনটা দেখে দিয়েছি? না স্যার। কথা বলো, সবাই কথা বলো। একটি মৌলের ইলেকট্রন বিন্যাস করা হলো, ইলেকট্রন বিন্যাস করার পর যে কয়টি বিজোড় সংখ্যক ইলেকট্রন থাকে সেটাই ওই মৌলের যোজনী। মানে বাইরে সেলে যে কয়টা ইলেকট্রন থাকে তাকে বলা হয় যোজ্যতা ইলেকট্রন, আর ওই যোজ্যতা ইলেকট্রনের মধ্যে যে কয়টি বিজোড় সংখ্যক ইলেকট্রন থাকে তাকে বলা হয় ওই মৌলের যোজনী। এটা কি আমি বলে দিয়েছি এর আগে? হ্যাঁ স্যার বলছিলেন। আমার মনে হয় অনেকে কেন বুঝতে পারছে না। কথা বলো, সবাই কথা বলো। আচ্ছা, তারপর আমি আরেকবার দেখি মানে বোঝা যায় কিনা। মনে করো ফসফরাস, আমি কি যে উদাহরণ দিয়েছিলাম আমি আমার মনে নেই, আপাতত আমি ফসফরাস দিয়ে উদাহরণ দিচ্ছি। ফসফরাস একটা অধাতু। ফসফরাসে যদি আমি ইলেকট্রন বিন্যাস করি, ইলেকট্রন বিন্যাস তো সবাই করতে পারবেই, আমি এই জন্য সরাসরি করলাম 1s2 2s2 2p6, 15 এর মধ্যে 10 শেষ, তাই না? 10 গেল, বা 10 আমি লিখলাম। তারপরে কি বলতো 3s2 3p, তাহলে এখানে 3 হবে। সবাই দেখো 3p3, এটা হচ্ছে 1 নম্বর কক্ষপথ, এই দুইটা মিলে 2 নম্বর কক্ষপথ, আর এই তিনটা মিলে 3 নম্বর, মানে 3s আর 3p মিলে 3 নম্বর কক্ষপথ। এখানে ইলেকট্রন 2টা, এখানে 8টা, আর এখানে 5টা। তো এই যে 5, এই 5, এই 3 আর 2 5, এই 5ই হচ্ছে যোজ্যতা ইলেকট্রন। কিন্তু এই 5 কিন্তু যোজনী না, 5টা হচ্ছে যোজ্যতা ইলেকট্রন, কিন্তু 5 যোজনী নয়। তাহলে যোজনী কত তুমি এইভাবে বের করতে পারো যে 8 হতে যদি এই 5টাকে আমি বিয়োগ করি তাহলে পাওয়া যায় কি, অষ্টক হতে বাইরে সেলে ইলেকট্রন যোগ করা, তাহলে এই 3টা হচ্ছে যোজনী। এটা বলতে পারো যে হ্যাঁ এইভাবে আমরা যোজনী বের করতে পারি, কিন্তু এটা কিন্তু যোজনী সংজ্ঞা না। ভূমিক বিজনের দিকে সেটা ঠিক আছে, এটা হচ্ছে যোজনী বের করার নিয়ম, বা আমি কিভাবে যোজনী বের করতে পারি এটা, কিন্তু যোজনী সংজ্ঞা এটা না। তাহলে 8 হতে 5 বিয়োগ করে পাওয়া যায় 3, এই 3 থেকে করতে পারি আমি যোজনী। তাহলে 5 হচ্ছে যোজ্যতা ইলেকট্রন আর 3 হচ্ছে যোজনী, মানে 8 হতে যোজ্যতা ইলেকট্রন বিয়োগ করলে যে সংখ্যা পাওয়া যায় সেই সংখ্যাকে বলা হবে যোজনী। এটাকে আমরা আরেকভাবে বের করতে পারি, এটা একটা বের করার একটা ধরন বা একটা উপায়, ঠিক আছে? এই ওয়াইটাও আমরা বের করতে পারি, অন্যভাবে বের করতে পারি। অন্যভাবে কিভাবে দেখো, যে এই যে বাহিরের সেলে যে 5টা ইলেকট্রন আছে, এই বাহিরের সেলে 5টা ইলেকট্রনের মধ্যে বেজোড় ইলেকট্রন কয়টা, এটা বের করে কিন্তু আমি ইলেকট্রন বিন্যাস করতে পারি, মানে যোজনী বের করতে পারি। যেমন বেজোড় ইলেকট্রন যদি আমি বের করি তাহলে দেখো 1s2 2s2 2p6 3s2, এখানে তো সমস্যা নেই, সমস্যা হচ্ছে এখানে যে এই যে 3p3 লিখেছি, এটা আসলে 3 ভাগে ভাগ করা হয়, 3px 3py আর 3pz। এই যে 3টা ইলেকট্রন, এই p তে থাকে একটা ইলেকট্রন, মানে px এ থাকে একটা ইলেকট্রন, y এ একটা ইলেকট্রন, আর pz এ একটা ইলেকট্রন। এখন দেখো যে বাইরের সেলে আমরা যদি ভেঙে দিলে এরকম পাওয়া যায়, না? এখন বাইরের সেলে বিজোড় সংখ্যক ইলেকট্রন কয়টি, এই দেখো এই টোটাল বাইরের সেল, এটা মিলে বাইরের সেল, কিন্তু বিজোড় ইলেকট্রন কয়টি, 3টি। তাহলে এই যে বিজোড় ইলেকট্রন যেহেতু 3টি, সুতরাং আমি বলতে পারি এখানে যোজনী কি, বিজোড় ইলেকট্রনের সংখ্যা হচ্ছে যোজনী। এইভাবে আমরা যোজনী বের করতে পারি, কিন্তু যোজনীটা কি?
যোজনীর সংজ্ঞা আমরা বিভিন্ন ভাবে দিতে পারি, বুঝলে? যোজনীর আধুনিক সংজ্ঞা আছে, পুরাতন সংজ্ঞা আছে। তাহলে এইভাবে একটা মৌল থেকে আমরা যোজনী বের করতে পারি। এটা যোজনী বের করার নিয়ম, এটা কোনটার? অধাতুর ক্ষেত্রে, কারণ ফসফরাস একটা অধাতু। আর যদি ধাতু হয় তখন আমরা কি করি, যে একটা মৌল মানে একটা ধাতুর ইলেকট্রন বিন্যাস করলাম, ধাতুর বাইরে এসে যে কটি ইলেকট্রন থাকবে ওটাই তার যোজিত ইলেকট্রন, ওটাই তার যোজনী, যেটা আমরা গতদিন আলোচনা করেছি। আর এটা যদি আলোচনা করে না থাকে তাহলে আজকে আমি আলোচনা করে দিলাম। তাহলে দেখো একটা মৌলের যোজ্যতা ইলেকট্রন থেকে কিভাবে যোজনী বের করতে হয় তার নিয়ম হচ্ছে এটা। ধাতুর ক্ষেত্রে একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করলে ধাতুর ক্ষেত্রে যে কটি বাইরে ছেলে যে কটি ইলেকট্রন থাকবে সেটাই তার যোজনী, সেটাই তার যোজ্যতা ইলেকট্রন। আর অধাতুর ক্ষেত্রে বাইরে ছেলে যে কটি ইলেকট্রন থাকবে সেটা তার যোজ্যতা ইলেকট্রন, কিন্তু যোজনী না। 8 হতে ওই সংখ্যা বিয়োগ করলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে তার যে সংখ্যা পাওয়া যাবে তাকে বলা হবে তার যোজনী। এটাকে আমি আরেকভাবে বের করতে পারি যে অধাতুর সঙ্গে ইলেকট্রন বিন্যাস করলে সর্ববহিষ্ঠ স্তরে যে কটি বেজোড় সংখ্যক ইলেকট্রন থাকে তাকে বলা হবে ওই মৌলের যোজনী। এইভাবে বের করতে পারি এটা। আর যে সকল মৌলের বাইরে থেকে 4টি ইলেকট্রন থাকবে তাদেরও যোজনী যা যোজ্যতা ইলেকট্রন তাই, অর্থাৎ ওই 4ই হবে তার যোজনী, এই 4ই হবে তার যোজ্যতা ইলেকট্রন। এখন আজকে আমরা আলোচনা করবো যোজনী। যোজনী আসলে মানে কি? দেখো যোজনী মানে হচ্ছে ক্ষমতা বা সামর্থ্য। সামর্থ্য বা ক্ষমতা। যোজনী মানে সামর্থ্য বা ক্ষমতা। এটা কিসের সামর্থ্য বা কিসের ক্ষমতা? এটা কোনো রাজনৈতিক ক্ষমতা না, গায়ের শক্তিও না। এটা হচ্ছে সামগ্রিক, একটা পরমাণুর সামগ্রিক সামর্থ্য। মনে করো এরকম যে আমরা চিন্তা করলাম এভাবে, ঠিক আছে 21 এত কম কেন? অনেক তো অনেক কম জয়েন করেছে। আচ্ছা, তোমরা যোজনীটাকে বোঝো যে যোজনীটা আসলে কি। এতদিন তো যোজনী আমরা মুখস্থ করে এসেছি যে এটা যোজনী এত, এটা যোজনী এত। যোজনীটা ভালো করে কনসেপ্টটা ক্লিয়ার করে নিতে হবে। মনে করো এরকম যে শুভ আসো, হ্যাঁ শুভ, আমি তো আছি স্যার। আচ্ছা মনে করো এরকম যে ফয়সাল, মনে করো যে আমরা এখানে 21 জন আছি, এই 21 জন মিলে চিন্তা করলাম যে ফয়সাল একটু দুষ্টুমি করতেছে, তো ওই মাঝে মাঝে একটু দুষ্টুমি করে। তো আমরা একটা চিন্তা করলাম, মানে ও একটু বড় হয়েছে, একটু দুষ্টুমিও করে। তো আমরা চিন্তা করলাম, সবাই মিলে চিন্তা করলাম যে ফয়সালকে ধরে আমরা একটা বিয়ে দিয়ে দেবো। ঠিক আছে, বিয়ে করাবো ওকে, ও দুষ্টুমি বেড়ে গেছে, ওকে ধরে বিয়ে করাবো, এরকম চিন্তা করলাম, সবাই মিলে চিন্তা করলাম। এরপরে মনে করো যে আমরা ফয়সালের বউ দেখার জন্য সবাই চারদিকে খোঁজাখুঁজি শুরু করে দিলাম। খোঁজাখুঁজি করে মনে করো যে একটা বাড়িতে গেলাম বউ দেখতে, বউ দেখতে গিয়ে বউটা পছন্দ হলো, পরিবারও পছন্দ হলো। ঠিক আছে, তারপরে মনে করো ফয়সালের পরিবার এবং ওই পরিবার, দুই পরিবার রাজিও হলো, আমরা এখন তার বিয়ে দেব। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে যে বিয়ে দেওয়ার সময় কিন্তু একটা কাহিনী ঘটে, সেটাকে তোমার যৌতুক বলো আর যেটাই বলো, বিয়ে দেওয়ার সময় কিন্তু কথাবার্তা চলে যে ঠিক আছে বিয়ের সময় আপনারা মেয়েকে কি দিবেন, এইভাবে কথা বলে, তাই না? মেয়ের পরিবার বলে ছেলেকে যে আপনারা মেয়েকে কি দিবেন, কি দিয়ে তুলে নিয়ে যাবেন, উঠে নিয়ে যাবেন, এই ধরনের কথা বলে। তো মনে করা যায় আমরা সবাই চিন্তা করলাম যে ঠিক আছে, আমাদের সামর্থ্য হচ্ছে যে মেয়েকে 20 ভরি সোনা দেবো, 20 ভরি সোনা দিয়ে বিয়ের দিনে 20 ভরি সোনা দিয়ে দেবো, মানে উপহার হিসেবে দিই আর যে হিসেবে দিই 20 ভরি সোনা দিয়ে মেয়েকে নিয়ে আসবো, উঠে নিয়ে আসবো। তখন অবশ্যই আমরাও কিন্তু বলবো যে ঠিক আছে, আমরা নয় 20 ভরি সোনা দিয়ে উঠে আসলাম, আপনারা জামাইকে কি দিবেন, এই ধরনের কথা কিন্তু আমরা বলি। ঠিক আছে, তো লক্ষ্য করো যে আমাদের সামর্থ্য হচ্ছে 20 ভরি সোনা আমরা দিয়ে দিব। এখন মেয়ের পক্ষ থেকে যদি এভাবে বলে যে ঠিক আছে আমরা ছেলেকে একটা কার গাড়ি দিয়ে দেবো উপহার হিসেবে, লক্ষ্য করো আমাদের সামর্থ্য হচ্ছে আমরা মেয়েকে 20 ভরি সোনা দিব,
আর মেয়ের পরিবারের সামর্থ্য হচ্ছে ছেলেকে একটা কার গাড়ি দিয়ে দিবে। আচ্ছা এখন চিন্তা করো যে ওই লোকের যদি কার গাড়ি দেওয়ার সামর্থ্য না থাকতো, ও কিন্তু কার গাড়ি দিতে চাইতো না, তখন হয়তো বলতো একটা মোটরসাইকেল দিব। যদি মোটরসাইকেল দেওয়ার সামর্থ্য না থাকে তখন হয়তো অন্য কিছু বলতো যে আমি এটা দেবো বা এটা দেবো, এটা জামাইকে খুশি হয়ে এটা দিব। তাহলে এই যে মেয়ের বাবা বললো যে আমি একটা কার দিব, আর ছেলের পরিবার থেকে বলা হলো বা ছেলের বাবা বললো ঠিক আছে আমি 20 ভরি সোনা দেবো, তাহলে এই 20 ভরি সোনা হচ্ছে ছেলের বাবার সামর্থ্য, আর ওই কার গাড়িটা হচ্ছে মেয়ের বাবার সামর্থ্য। আমার কথা কি বুঝতে পেরেছো? এটাই সামর্থ্য, এটাই ক্ষমতা। তার মানে একটা মৌল যদি আরেকটা মৌলের সাথে যখন যুক্ত হয়, যুক্ত হওয়ার সময় কোন মৌলের কত সামর্থ্য কত ক্ষমতা আছে সেই ক্ষমতা আর একটা মৌলকে দিয়ে দেয়, বিনিময় হয়, আদান প্রদান হয়। ঠিক আছে, এটাই হচ্ছে সামর্থ্য। মনে করে এরকম যে অ্যালুমিনিয়াম, আমরা অ্যালুমিনিয়াম একটু বড় সড়ো হয়েছে, মোটা সোটা হয়েছে, তো আমরা মনে করলাম যে অ্যালুমিনিয়ামকে ধরে আমি আর একটা মৌলের সাথে যৌগ গঠন করে দেবো, মানে যুক্ত করে দেবো, বিয়ে করে দেবো, যাতে ওরা সংসার করতে পারে। তো অ্যালুমিনিয়ামকে আমরা বিয়ে করাবো, আমরা খুঁজে খুঁজে বের করলাম, মনে করো যে অক্সিজেন আর একটা অধাতু থেকে বের করতে হবে, তাই না? অক্সিজেনকে বের করলাম খুঁজে খুঁজে। তাহলে এই যে দুই পরিবার, এই পরিবারে এক পরিবারে অ্যালুমিনিয়াম আর এক পরিবারে অক্সিজেন, একটা ধাতু একটা অধাতু। ঠিক আছে, তো অ্যালুমিনিয়াম যখন অক্সিজেনের সাথে যুক্ত হবে তখন ওই যে সামর্থ্যের একটা বিষয় আছে যে অ্যালুমিনিয়াম অক্সিজেনকে কি দিবে আর অক্সিজেন অ্যালুমিনিয়ামকে কি দিবে। তো অ্যালুমিনিয়ামের যে সর্বোচ্চ সামর্থ্য তোমরা জানো 3, অক্সিজেনকে দিয়ে দিল, আর অক্সিজেনের সর্বোচ্চ সামর্থ্য হচ্ছে 2, সুতরাং সব সামর্থ্য অক্সিজেনকে দিয়ে দিল। দিয়ে দেওয়ার পরে কিন্তু অ্যালুমিনিয়াম অক্সিজেন নামে একটা যৌগ গঠন হবে। তাহলে এই যে একটা পরমাণু আর একটা পরমাণুর সাথে যুক্ত হওয়ার সময় যে সামর্থ্য দেখায় বা যে ক্ষমতা দেখায় বা যে যোগ্যতা দেখায়, এই যোগ্যতাটা হচ্ছে ওই মৌলের যোজনী। অ্যালুমিনিয়াম কত সামর্থ্য দেখিয়েছে যে আমি 3 পর্যন্ত দিতে পারবো, এই জন্য সামর্থ্য 3 বা এর যোজনী 3। অক্সিজেন কি বলেছে আমি 2 এর বেশি দিতে পারবো না, কারণ আমার 2 এর বেশি নেই। তাহলে এই যে অক্সিজেনের যোজনী হচ্ছে 2। তাহলে একটা মৌল আর একটা মৌলের সাথে যুক্ত হওয়ার যে সামর্থ্য যে ক্ষমতা, সেই ক্ষমতাকে বলা হবে ওই মৌলের যোজনী। আমার মনে হয় আমার কথা সবাই ক্লিয়ার, বুঝতে পেরেছো? তাহলে কোন মৌলের সামর্থ্য কত, কোন মৌলের যোজনী কত, এতদিন তো আমরা মুখস্থ করে এসেছি। তারপরে এই যে গত 2 দিন ধরে সেটা বের করার চেষ্টা করলাম আমরা, এবং বের করতে পারলামও, তাই না? যে একটা ধাতুর ইলেকট্রন বিন্যাস করলে বাইরে ছেড়ে যে কটা ইলেকট্রন থাকে সেই কটা ইলেকট্রনই হচ্ছে ওই মৌলের সামর্থ্য, ওই কটা ইলেকট্রন তার মধ্যে ওই মৌলের যোজ্যতা ইলেকট্রন। আর অধাতুর ক্ষেত্রে কি বললাম যে অধাতুর ক্ষেত্রে বাইরে ছেড়ে যে কটা ইলেকট্রন থাকবে সেই কটা ইলেকট্রন তার যোজ্যতা ইলেকট্রন, কিন্তু যোজনী না। এগুলো লিখে দিয়েছি আমি তোমাদের। 8 হতে ওই যোজ্যতা ইলেকট্রন বিয়োগ করে যে সংখ্যা পাওয়া যাবে সেগুলো হচ্ছে তার যোজনী। আর কিভাবে বের করলাম অধাতুর ক্ষেত্রে, যে একটা মৌল ইলেকট্রন বিন্যাস করলাম, বাইরে এসে যে কটি বিজোড় সংখ্যক ইলেকট্রন আছে সেটা হচ্ছে মৌল। এইভাবে বের করতে পারি। আমাদের আরো সিস্টেম আছে বের করার, আরো অনেকগুলো ওয়ে আছে বের করার। আমার কথা কি বুঝতে পেরেছো? তাহলে যোজনী কাকে বলে? কোন গঠনের সময় একটি মৌলের পরমাণু আরেকটি মৌলের পরমাণুর সাথে যুক্ত হওয়ার যে সামর্থ্য, সেই সামর্থ্যকে বলা হয় ওই মৌলের যোজনী। এবং ইলেকট্রন কিন্তু এক না, ইলেকট্রন কোন ক্ষেত্রে মিলে যেতে পারে, যেমন ধাতুর ক্ষেত্রে মেলে, কিন্তু অধাতুর ক্ষেত্রে কিন্তু মিলবে না। ঠিক আছে, কনসেপ্ট কি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, আমরা আরো একটা কথা বলতে পারি, এখন যে কথাগুলো আমরা জানি 9 প্রথম থেকে পড়াচ্ছি, যে কোন মৌলের পরমাণু যে কটি ইলেকট্রন ত্যাগ করে তাকে বলা হয় ওই মৌলের যোজনী, সেটা ধাতুর ক্ষেত্রে। আবার কোন মৌলের পরমাণু যে কটি ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়, সেই কয়টা সংখ্যাকে বলা হয় ওই মৌলের যোজনী, এটা হচ্ছে অধাতুর ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে এটাও আমরা বলতে পারি আধুনিক সংজ্ঞায়, কোনো সমস্যা নেই, যে কোনো মৌল গঠনের সময় কোনো মৌলের পরমাণু যে কটি ইলেকট্রন ত্যাগ করে অথবা কোনো মৌলের পরমাণু যে কটি ইলেকট্রন গ্রহণ করে তাকে ওই মৌলের যোজনী বলে, এটাও বলা যায়, কোনো সমস্যা নেই। তাহলে এই যোজনীগুলোকে আবার মাপা হয়, কিভাবে মাপা হয়? যেমন দেখো আমরা প্রত্যেকটা জিনিসকে মাপার জন্য কিন্তু আলাদা আলাদা একটা মানে মাধ্যম ব্যবহার করি, একটা মেজারমেন্ট পদ্ধতি কিন্তু আলাদা আলাদা। যেমন মনে করো যে তুমি মিষ্টি কিনতে গেছো, যখন মিষ্টি কিনতে যাবে তখন কিন্তু দোকানদার বা মানে মিষ্টির দোকানদার তোমাকে কিন্তু একভাবে মেপে দেবে। এখন তুমি দুধ কিনতে গেছো, দুধ কিনতে গেলে কিন্তু আর একভাবে মেপে দেবে। কিভাবে মাপবে? যখন তুমি মানে মিষ্টি কিনতে যাবে তখন কিন্তু দাঁড়িয়ে বললাতে মাপবে অথবা ইলেকট্রনিক ব্যালেন্স মাপবে, কোন একটা ভাবে মাপবে। কিন্তু যখনই দুধ কিনতে যাবে তখন কিন্তু লিটারে মাপবে, একটা মাগ নিবে বা একটা কিছু নিবে, নিয়ে তোমাকে দুধ এবং মেপে মেপে দেবে, তখন কিন্তু কেজি করে মাপবে না।
ঠিক আছে? তুমি ডিম কিনতে গিয়েছো, ডিম কিনতে যাওয়ার কিন্তু মেজারমেন্ট আবার আলাদা। তুমি দোকানে যাওয়ার বলবা না কিন্তু আমাকে 1 কেজি ডিম দেন, এটা কি বলবা যে ঠিক আছে আমাকে 1 কেজি ডিম দেন, আমাকে হাফ কেজি ডিম দেন? তুমি ওখানে বলবে যে আমাকে এত হালি ডিম দেন, এইভাবে বলবে। তাহলে এখানে বলে বলে মাপা হয়। তুমি আম কিনতে গেলে কিন্তু কেজি হিসেবে কিনবা, আম কিনতে গেলে কিন্তু বলবে না যে আমাকে 2 হালি আম দেন, 3 হালি আম দেন, এটা কিন্তু বলবে না। প্রত্যেকটা বিষয় মাপার জন্য আলাদা আলাদা একটা মেজারমেন্ট সিস্টেম আছে। তুমি যদি একটা মানে কাঠ কিনতে যাও, কি বলবা যে আমাকে 10 কেজি কাঠ দেন, এটা বলবে? বলবে যে আমাকে 5 ফিট বাই 4 ফিট বা এরকম একটা মাপ বলবে যে আমাকে 5 ফিট একটা কাঠ দেন, অথবা তার মানে এদিকে দৈর্ঘ্য হবে এত, প্রস্থ হবে এত, এরকম মোটা হবে আর এরকম লম্বা হবে। আমি কিন্তু এই কথা বলি। ঠিক যোজনী মাপারও এরকম বিভিন্ন সিস্টেম আছে, পদ্ধতি আছে। তো আমার মনে হয় তোমার যোজনীটা সবাই ক্লিয়ার, যে একটা মৌল আর একটা মৌলের সাথে যুক্ত হওয়ার যে সামর্থ্য, সেই সামর্থ্যকে বলা হয় ওই মৌলের যোজনী। ঠিক আছে? যোজনী এবং যোজ্যতা ইলেকট্রন দুটো ভিন্ন জিনিস, এক জিনিস না। তাহলে এই যোজনীটা মাপা হয়, মাপার জন্য কি কি পদ্ধতি ব্যবহার করা হয়? অনেকগুলো পদ্ধতি আছে, পুরাতন পদ্ধতি আছে, আধুনিক পদ্ধতি আছে, অনেক কিছু আছে। তা আমি তোমাদের এখানে একটু পড়ে দিই, পড়ে দিলে তোমাদের বুঝতে সুবিধা হবে। পরবর্তীতে আমি আবার এগুলো বুঝাই দেবো, বিস্তারিত আলোচনা করবো, অথবা ওয়েবসাইটে বিস্তারিত দেওয়া আছে, বিস্তারিত একবারে বিশ্লেষণ করে রেখে দিয়েছি। ওটাকে আরো বিশ্লেষণ করব, একটু সময় পেলে ওখানে আরো মানে আঞ্চলিক ভাষায় লিখে দেবো, যাতে বুঝতে সমস্যা না হয়, মানে আমার কথা না শুনলেও যেন বোঝা যায়। দেখো একটু দেখো, যোজনী বা যোজ্যতা বা ভ্যালেন্সি। পূর্বে উল্লেখ করা হয়েছে যে বিভিন্ন মৌলের পরমাণু সমূহ একে অপরের সাথে সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন বর্জন, গ্রহণ অথবা ভাগাভাগির মাধ্যমে অনুগঠন করে। এই কথা কিন্তু আমি বলেছি আগে, যে অনুগঠনের অনেকগুলো পদ্ধতি আছে। সেই পদ্ধতির মধ্যে একটা হচ্ছে আইনিক বন্ধন, একটা সমযোজী বন্ধন, এই দুটা প্রধান পদ্ধতি। আরো অনেক পদ্ধতি আছে। তাহলে আইনিক বন্ধনে কি হয়? ইলেকট্রন ত্যাগ গ্রহণ হয়, আর সমযোজী বন্ধনে ইলেকট্রন শেয়ার হয়। তাহলে মোটামুটি ইলেকট্রন ত্যাগ গ্রহণ এবং ইলেকট্রন শেয়ার, এই দুই ভাবে বেশিরভাগ যৌগে গঠিত হয়। অনুগঠনকালে কোন মৌলের একটি পরমাণুর সাথে অপর একটি মৌলের পরমাণু যুক্ত হওয়ার ক্ষমতা, এই যে যুক্ত হওয়ার যে ক্ষমতা আমরা এতক্ষণ যা পড়লাম, বা সামর্থ্য বললেই হলো, এই সামর্থ্যকে বা ক্ষমতাকে যোজনী বা যোজ্যতা বলা হয়। তাহলে এখান থেকে আমরা যোজনী বা যোজ্যতার সংজ্ঞা পেয়ে যাই, যে যোজনী বা যোজ্যতা কাকে বলে। এখন এটাকে কিভাবে মাপা হয়, মেজারমেন্ট পদ্ধতিটা আসলে কি? দেখো, সাধারণত সবসময় হাইড্রোজেনের যোজনী 1 ধরা হয়। আমরা হাইড্রোজেন যোজনী 1 ধরে নিই হাইড্রোজেন যোজনী 1, মনে করি হাইড্রোজেন যোজনী 1। হাইড্রোজেন যোজনী তো একই, কারণ তুমি যেভাবে যাবে সেভাবে হাইড্রোজেন যোজনী 1। হাইড্রোজেন যদি ইলেকট্রন বিন্যাস করো 1s1, বাইরে এর একটা ইলেকট্রন আছে, সে একটা আবার বিজোড়, তাহলে যোজনী 1। ঠিক আছে? হাইড্রোজেন একটা ইলেকট্রন ত্যাগ করে, তার মানে যোজনী 1। কোথাও শেয়ার করলে একটা ইলেকট্রন শেয়ার করে, তার মানে যোজনী 1। তাহলে আমরা ধরে নিলাম স্ট্যান্ডার্ড হিসেবে যে হাইড্রোজেনের যোজনী 1। হাইড্রোজেনের যোজনী যদি 1 হয়, চিন্তা করো যে হাইড্রোজেন যোজনী 1 ধরে নিলাম বা মনে করে নিলাম, অথবা হাইড্রোজেন যোজনী তো একই, সবচেয়ে ছোট তো এই জন্য এটাকে ধরলাম। কোন মৌলের একটি পরমাণু যতগুলো ওই পরমাণু, কোন মৌলের একটি পরমাণু যতগুলো ওই পরমাণু বা হাইড্রোজেন পরমাণু বা ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হতে পারে, সেই সংখ্যাকে ওই মৌলের যোজনী, সেই সংখ্যা হলো ওই মৌলের যোজনী বা যোজ্যতা। এটা হচ্ছে যোজনী মাপার পদ্ধতি বা উপায়। একটা মৌলের একটি পরমাণু যে কয়টা হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হতে পারে, অথবা যে কয়টা ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হতে পারে, তাকে বলা হবে ওই মৌলের যোজনী, বা আমরা বুঝবো যে এটা এই মৌলের যোজনী। আবার ভালো বোঝো, কোন মৌলের একটি পরমাণু যতগুলো ওই পরমাণু, মানে ওই মৌলের যতগুলো পরমাণু, অথবা হাইড্রোজেন পরমাণু অথবা ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হতে পারে, তাকে ওই মৌলের কি বলে? যোজনী বলে। ঠিক আছে? যেমন মনে করো এরকম যে H2O পানি। আচ্ছা, এখন আমাকে বলো তো যে এখানে অক্সিজেনের একটি পরমাণু, এই একটি পরমাণু কয়টি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয়েছে? বলো, কয়টি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয়েছে? 2টি। এই জন্য অক্সিজেনের যোজনী হচ্ছে 2। বুঝতে পেরেছো? যেমন মনে করো যে অ্যামোনিয়া। বলো, অ্যামোনিয়াতে নাইট্রোজেনের একটি পরমাণু, দেখো একটি পরমাণু আছে, কয়টি হাইড্রোজেন সাথে যুক্ত হয়েছে? বলো, 3টা। এই জন্য নাইট্রোজেনের যোজনী হচ্ছে 3।
বুঝতে পেরেছো? আবার মনে করো এরকম যে CH4 মিথেন। আচ্ছা বলো, মিথেনে একটি কার্বন পরমাণু কয়টি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয়েছে? মিথেনে একটি কার্বন পরমাণু কয়টি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয়েছে? দেখো কয়টি সাথে যুক্ত হয়েছে দেখো। এটা কি বুঝতে পারোনি? মিথেনে একটি কার্বন পরমাণু, দাঁড়াও আমি কি একটু করি স্কেল বাদ দিই। মিথেনে দেখো, লক্ষ্য করো, মিথেনে একটি কার্বন পরমাণু কয়টি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয়েছে? 4টি। তাহলে কার্বনের যোজন কত হবে বলো? 4। দেখুন একটি মৌলের, পুরো মৌলের একটি পরমাণু যে কয়টি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হতে পারে সেটা হচ্ছে ওই মৌলের যোজন। এটা যোজনী বের করার একটা উপায়, পরিমাপ করার উপায়, পদ্ধতি। আমরা যেমন দাড়িপাল্লা যে মাপি, যেমন যে মাস দিয়ে মাপি, লিটারে মাপি, যেমন ফিটে মাপি, এরকম। আচ্ছা, এটাকে আমরা ইচ্ছা করলে ক্লোরিনের সাথে তুলনা করতে পারি, হাইড্রোজেন অথবা ক্লোরিন। মনে করে এরকম যে ক্যালসিয়াম ক্লোরাইড, এটা এখন আমাকে বলো তো ক্যালসিয়ামের একটি পরমাণু কয়টা ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হয়েছে? কয়টি আছে বলো? তাহলে ক্যালসিয়ামের যোজন কত হবে? 2 স্যার। বুঝতে পারলে? তাহলে এটা হচ্ছে মাপার একটা পদ্ধতি। কোন মৌলের একটি পরমাণু যে কয়টি হাইড্রোজেন পরমাণু বা যে কয়টি ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হতে পারে, ওই সংখ্যাকে বলা হবে ওই মৌলের যোজনী। ঠিক আছে? অথবা ওই সংখ্যাটাই হলো ওই মৌলের যোজনী। এইভাবে আমরা যোজনী পরিমাপ করতে পারি। আমরা যোজনী পরিমাপের আরো উপায় আছে, এটাকে বলা হয় হাইড্রোজেন স্কেল। যদি হাইড্রোজেনের সাথে তুলনা করো তখন বলা হবে হাইড্রোজেন স্কেল। যদি ক্লোরিনের সাথে তুলনা করো তখন বলা হবে ক্লোরিন স্কেল। যদি অক্সিজেনের সাথে তুলনা করো তখন বলা হবে অক্সিজেন স্কেল। এরকম বিভিন্ন স্কেল আছে, বুঝলেন? যেমন আমরা সেন্টিমিটারে মাপি, মিলিমিটারে মাপি, লিটারে মাপি, মিটারে মাপি, কেজিতে মাপি, গ্রামে মাপি, এই যে বিভিন্ন স্কেলে মাপি। এরকম একটা স্কেল হচ্ছে হাইড্রোজেনের সাথে তুলনা করলে হাইড্রোজেন স্কেল, ক্লোরিনের সাথে তুলনা করলে ক্লোরিনের স্কেল, অক্সিজেনের সাথে তুলনা করলে অক্সিজেনের স্কেল। দেখো আমি তোমাদের বইয়ে যা আছে এই অংশটুকু আগে বুঝাবো। আমার মনে হয় এই অংশটুকু সবাই ক্লিয়ার, যে কোন মৌলের একটি পরমাণু যে কয়টি ক্লোরিন বা যে কয়টি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হতে পারে সেই সংখ্যাই হলো ওই মৌলের যোজনী। এইভাবে আমরা যোজনী পরিমাপ করতে পারি। এটা যোজনীর সংজ্ঞা না, কিন্তু যোজনীর পরিমাপ করার পদ্ধতি এটা। আচ্ছা, এরপর একটু দেখো, হাইড্রোজেনের একটি পরমাণু ক্লোরিনের একটি পরমাণুর সাথে যুক্ত হয়ে HCl অনুগঠিত হয়, তাই ক্লোরিনের যোজনীও এক। মানে ক্লোরিনের একটি পরমাণু হাইড্রোজেনের একটি পরমাণুর সাথে যুক্ত হয়েছে, তাহলে ক্লোরিন যোজনী এক। আবার উল্টো করে বলো যে হাইড্রোজেনের একটি পরমাণু ক্লোরিনের একটি পরমাণুর সাথে যুক্ত হয়েছে, তাহলে হাইড্রোজেন যোজনী এক। এই আবার দেখো, অক্সিজেনের একটি পরমাণু দুইটি হাইড্রোজেনের দুটি পরমাণুর সাথে যুক্ত হয়ে পানি গঠন করে, এই জন্য অক্সিজেনের যোজনী 2। কেন? অক্সিজেনের একটি পরমাণু দুটি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয়েছে, এই জন্য যোজনী 2। আবার দেখো, একটি সোডিয়াম পরমাণু একটি ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হয়ে HCl গঠন করে, মানে সোডিয়াম ক্লোরাইড গঠন করে। তাহলে এখানে সোডিয়ামের একটি পরমাণু কয়টি ক্লোরিনের সাথে যুক্ত হয়েছে? একটি। সুতরাং সোডিয়ামের যোজনী হচ্ছে 1। বুঝতে পারলে? এটা হচ্ছে তোমার এভাবে পরিমাপ করা হয়। আচ্ছা, তাহলে এটা আমরা পরিমাপ করলাম কি দিয়ে? হাইড্রোজেন স্কেলে পরিমাপ করলাম, অক্সিজেন স্কেলে পরিমাপ, মানে ক্লোরিন স্কেলে পরিমাপ করলাম। এখন আমি পরিমাপ করবো অক্সিজেন স্কেলে। এটা একটু ভালো করে বুঝবে। অক্সিজেন স্কেলে পরিমাপ করবো। বর্তমানে আমরা অক্সিজেন স্কেলে পরিমাপ করা হয়, কার্বন স্কেলে পরিমাপ করা হয়। অক্সিজেন স্কেলে পরিমাপ করাটা বিষয়টা কেমন একটু দেখো, মনোযোগ দাও এখানে। একটি পরমাণুর সাথে যতটি অক্সিজেন পরমাণু যুক্ত হয়, ভালো করে বোঝো, একটি পরমাণুর সাথে যতটি অক্সিজেন পরমাণু যুক্ত হয় তার সেই সংখ্যার দ্বিগুণ করলে ওই পরমাণুর যোজনী বা যোজ্যতা হয়। বিষয়টা কেমন হলো দেখো, একটি পরমাণুর সাথে যতটি অক্সিজেন পরমাণু যুক্ত হয় তার সেই সংখ্যার দ্বিগুণ করলে ওই পরমাণু যোজনী বা যোজ্যতা হয়। বিষয়টা কেমন? উদাহরণ দেখো, ক্যালসিয়ামের একটি পরমাণু একটি অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হয়ে ক্যালসিয়াম অক্সাইড গঠন করে। এখানে অক্সিজেনের পরমাণুর সংখ্যা হচ্ছে 1, এই সংখ্যাকে দ্বিগুণ করলে, 2 দ্বারা গুণ করলে বা দ্বিগুণ করলে হয় 2, কাজে ক্যালসিয়ামের যোজনী হবে 2।
তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে একটা মৌলের পরমাণু যে কয়টা অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হয়েছে সেই সংখ্যাকে দ্বিগুণ করবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? একটি মৌলের পরমাণু যে কয়টি অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হবে সেই সংখ্যাকে দ্বিগুণ করলে পাওয়া যাবে ওই মৌলের যোজনী। যেমন দেখো, আচ্ছা যেমন এটা আগে দেখো ক্যালসিয়াম অক্সাইড। ক্যালসিয়াম অক্সাইডে ক্যালসিয়ামের যোজনী কত? ক্যালসিয়ামের কত যোজনী কত এটা কিন্তু আমরা জানি যে ক্যালসিয়ামের যোজনী 2 অক্সিজেন যোজনী দেয়, এটা আমরা জানি, কিন্তু এটাকে বের করার উপায়টা কি? তাহলে লক্ষ্য করো যে ক্যালসিয়ামের একটি পরমাণু কয়টি অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হয়েছে? দেখো তো কয়টি অক্সিজেন পরমাণু আছে? একটি। তাহলে এই এককে তুমি ডাবল করবা, মানে একটি পরমাণু যে কয়টি অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হবে তাকে ডাবল করবা, ডাবল করলে পাওয়া যাবে ওই মৌলের যোজনী। বুঝতে পেরেছো? আমার কথা কি বুঝতে পেরেছো? যেমন যেমন এইটা দেখো, এই যে অ্যালুমিনিয়াম অক্সাইড এখানে উদাহরণ দিয়ে আছে, এটা দেখো, লক্ষ্য করো এই যৌগটা খেয়াল করো, এখানে দেখো যে অ্যালুমিনিয়ামের 2টি পরমাণু কিন্তু 3টি অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হয়েছে। ভালো করে লক্ষ্য করো, অ্যালুমিনিয়ামের 2টি পরমাণু 3টি অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হয়েছে। তোমাকে বের করতে হবে একটি পরমাণু কয়টি অক্সিজেনের সাথে যুক্ত হয়েছে। আচ্ছা তুমি এমনি চিন্তা করো যে অ্যালুমিনিয়ামের 2টি পরমাণু যদি, লক্ষ্য করো, 2টি পরমাণু যদি 3টি অক্সিজেনের সাথে যুক্ত হয় তাহলে একটি পরমাণু কয়টি অক্সিজেনের সাথে যুক্ত? ভালো করে বোঝো, অ্যালুমিনিয়ামের 2টি পরমাণু যদি 3টি অক্সিজেনের সাথে যুক্ত হয় তাহলে অ্যালুমিনিয়ামের একটি পরমাণু কয়টি অক্সিজেনের সাথে যুক্ত হবে বলো? অর্ধেক না? দেড় না? দেড়টি? দেড়টা তো পরমাণু হয় না, তাহলে এই দেড়কে ডাবল করো, কত হয়? 3। তাহলে অ্যালুমিনিয়ামের যোজনী হচ্ছে 3। বুঝতে পেরেছো? কোন মৌলের একটি পরমাণু যে কয়টি অক্সিজেনের সাথে যুক্ত হবে সেই সংখ্যাকে ডাবল করবা, ডাবল করলে পেয়ে যাবো ওই মৌলের যোজনী। যেমন অ্যালুমিনিয়ামে 2টি পরমাণু 3টি অক্সিজেনের সাথে যুক্ত হয়েছে, তাহলে একটি পরমাণু কয়টি অক্সিজেনের সাথে যুক্ত হবে? দেড়টি। এই দেড়কে ডাবল করো, 3, এই 3 হচ্ছে মৌলের যোজনী। আচ্ছা যেমন এখানে পানির উদাহরণ দিয়ে দেখো, যে জিনিসগুলো সহজ উদাহরণ দেখো, এই জিনিসগুলো তো আমরা তো জানি যে এর কার যোজনী কত, তাই না? এগুলো তো মুখস্থ করা আছে বা বিভিন্ন উপায়ে আমরা জানি, কিন্তু বের করার পদ্ধতিও তোমাকে জানতে হবে, যেটা কিভাবে মাপা হয়। মনে করো যে পানি সহজ জিনিস একটা, এখন ধরো যে তুমি লক্ষ্য করো যে পানিতে হাইড্রোজেনের যোজনী কত? আমরা জানি যোজনী 1, ঠিক আছে, সমস্যা নেই, কিন্তু আমরা কিভাবে বের করবো এই 1? এবার লক্ষ্য করো, দেখো হাইড্রোজেনে, ভালো বোঝো, হাইড্রোজেনের 2টি পরমাণু 1টি অক্সিজেনের সাথে যুক্ত হয়েছে, কিন্তু বের করতে হবে হাইড্রোজেনের একটি পরমাণু তাহলে কয়টি অক্সিজেনের সাথে যুক্ত আছে বলো? যদি হাইড্রোজেনের 2টি পরমাণু যদি 1টি অক্সিজেনের সাথে যুক্ত থাকে তাহলে হাইড্রোজেনের একটি পরমাণু কয়টি অক্সিজেনের সাথে যুক্ত আছে? হাফ অক্সিজেনের সাথে যুক্ত আছে। তাহলে এই হাফকে ডাবল করো, হাফকে ডাবল করলে কত? 1। হাইড্রোজেনের যোজনী হচ্ছে 1। কারো কোনো বুঝতে কোনো প্রবলেম আছে কিনা বলো? এবার এটা বলো, কি হবে বলো? দেখো লক্ষ্য করো, আয়রনের 2টি পরমাণু যুক্ত আছে 3টি অক্সিজেনের সাথে, তাহলে একটি বের করো। তাহলে আয়রনের একটি পরমাণু যুক্ত আছে কয়টির সাথে বলো? দেড়টার সাথে বা 1.5 এর সাথে। তাহলে এই 1.5 কে ডাবল করো, 3 হবে। আমার মনে হয় সবাই বুঝতে পেরেছো। এখানে দেখো ফসফরাস পেন্টাঅক্সাইড এরকম। এখন বলো ফসফরাসের 2টি পরমাণু যুক্ত আছে 5টি অক্সিজেনের সাথে, তাহলে একটি পরমাণু যুক্ত আছে কয়টি অক্সিজেনের সাথে বলো? 2.5। 2.5 কে ডাবল করো, কত হয়? 5। তাহলে ফসফরাসের যোজনী হচ্ছে 5। বুঝতে পেরেছো? তোমাদের বইয়ে এমন কঠিন ভাবে লিখে দিয়েছে, মনে হচ্ছে যে এটা কি নাকি, এমন ভাবে লিখে দিয়েছে। আমার কথা কি বুঝতে পেরেছো? তাহলে কোন মৌলের, সহজ কথা, কোন যদি আমরা অক্সিজেন স্কেলে মাপি তাহলে কিভাবে মাপতে হবে? কোন মৌলের একটি পরমাণু যে কয়টি অক্সিজেনের সাথে যুক্ত থাকে ওই সংখ্যাকে ডাবল করব,
ডাবল করলে হয়ে যাবে, ওই মৌলের যোজনী পেয়ে যাবো। আর হাইড্রোজেনের ক্ষেত্রে ডাবল করতে হবে না, ক্লোরিনের ক্ষেত্রে ডাবল করতে হবে না। এখন আমরা টেকনিক্যাল প্রশ্ন করি, এখন বলো তো যে অক্সিজেনের ক্ষেত্রে ডাবল করতে হচ্ছে, হাইড্রোজেন এবং ক্লোরিনের ক্ষেত্রে ডাবল করতে হচ্ছে না কেন? তো বলতে পারবে? একটু খালি মাথা খাটাও, তাহলে মানে পেয়ে যাবা। অক্সিজেনের ক্ষেত্রে কিন্তু আমরা ডাবল করছি, কিন্তু হাইড্রোজেন এবং ক্লোরিনের ক্ষেত্রে ডাবল করছি না, কেন করছি না? বল কেন করছি না? একটু ব্রেন খাটাও, কেন করছি না বলো? স্যার গ্রুপ একে অবস্থা। কি হয়েছে? কারো মাথায় বুদ্ধি নেই? দ্বিপরমাণুক। এই তো হচ্ছে, বলো। আর একটু চিন্তা করো, অক্সিজেন দ্বিপরমাণু, হাইড্রোজেন দ্বিপরমাণু, ক্লোরিন দ্বিপরমাণু, তুমি যাচ্ছ ওইদিকে যাচ্ছ, কিন্তু আরেকটু চিন্তা করো। আচ্ছা সহজ জিনিস তো, হাইড্রোজেনের যোজনীও এক, ক্লোরিনের যোজনীও এক, তাহলে কি তাকে ডাবল করা দরকার আছে? আর অক্সিজেন যোজনী তো 2, তাই না? তাহলে তুমি যে অর্ধেক নিচ্ছ, একটা যুক্ত হয় এটাই বের করছো সবসময়, তাহলে তুমি ডাবল করতে হবে না? এখানে তো দুইটা যুক্ত আছে, তুমি একটা বের করছো, তাহলে যেটা বের হবে সেটাকে ইয়ে করবা, ডাবল করবা। রুমি আবার কোথায় প্রাইভেট আছে? রুমি মনে হয় কি অফলাইন? আচ্ছা স্যারেরা কি অফলাইনে পড়াচ্ছে নাকি বলো তো? কোন স্যার কি অফলাইনে পড়াচ্ছে? না স্যার। না স্যার, সব স্যারই তো বন্ধ হয়ে গেছে। শফিক স্যার অনলাইনে পড়াচ্ছে। শফিক স্যার, ওই যে রুমি মেসেজ দিয়েছে, মনে হয় অফলাইনে পড়া আছে, সেখানে যাবে, মানে বেরোতে হবে। আর এদিকে সাজ্জাদ স্যার কি করাচ্ছে, ফিজিক্স কি করাচ্ছে? অফলাইন না অনলাইন? অনলাইন। আমার কেন যেন মনে হয় তোমাদের মানে 7টার থেকে অফলাইনে পড়া যাবে, বুঝলে? কিন্তু প্রবলেম হচ্ছে যে মানে যেভাবে রিপোর্ট অনুযায়ী যেভাবে করোনাটা ছড়াচ্ছে, তাতে এক জায়গায় না হওয়াটাই ভালো। 7টার সময় অফলাইনে পড়া, 7টার সময় অফলাইনে পড়া মনে হয় সমস্যা না, তাই না? বুধবারে তাহলে অনলাইনে পড়াবেন না, অফলাইনে পড়াবেন? আমরা একটু দেখি, আর 2-1 দিন দেখি, দেখে অফলাইনে দিয়ে দেবো। যদি মানে সেরকম প্রবলেম নাই। এখন তোমরা কি চাও সেটা বলো তো? তোমাদের পরিবারের একটা বিষয় আছে, বুঝলে? মানে অনেকেই চাবি যে তার ছেলে মেয়ে বের না হোক। তোমরা কি চাও বলো তো? তোমরা কি অফলাইন চাও না অনলাইন চাও? স্যার কয়েকদিন পরে দিন। হ্যাঁ আমি এটাই বলছি যে 2-4 দিন একটু দেখি, দেখে পরিস্থিতি কি হয় একটু দেখি। স্যার কয়েকদিন পরে দিন। তাছাড়া মনে করো যে এখানে 7টায় পড়া কোনো সমস্যা না, 7টায় এসে পড়ে যাবে, 7টা থেকে 8টা পর্যন্ত এত সকালবেলা কোনো সমস্যা না। যেমন মানে আমি তো আমার মেয়েকে পাঠাচ্ছি, সহজ কথা, আমার মেয়েকে আমি প্রাইভেটে পাঠাচ্ছি, এই যে 15 থেকে দিয়েছে। আচ্ছা মনে হয় আমরা মনে হয় অক্সিজেনটা বুঝলাম, তাই না? অক্সিজেন স্কেলটা বুঝলাম মনে হয়। কারো কোনো প্রবলেম আছে অক্সিজেন স্কেল নিয়ে? একটু বলো তো।
আচ্ছা, তাহলে দেখো আমরা হাইড্রোজেন স্কেলে কিভাবে মাপতে হয় এটাও বুঝলাম, অক্সিজেন স্কেলে কিভাবে মাপতে হয় এটাও বুঝলাম। দেখো কিছু কিছু মৌলের একাধিক যোজনী আছে, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, পরিবর্তনশীল যোজনী বলতে কি বোঝো। তো এখানে লিখতে গিয়ে কিন্তু অনেকেই ভুল করে, বেশিরভাগই ভুল করে এখানে লিখতে গিয়ে। ভুলটা কোথায় আমি একটু বলে দিচ্ছি, দেখো একটু পড়ি এটা। দেখো কিছু কিছু মৌলের একাধিক যোজনী আছে, কোন মৌলের একাধিক যোজনী থাকলে সেই মৌলের যোজনীকে পরিবর্তনশীল যোজনী বলে। প্রশ্ন যদি করা হয় পরিবর্তনশীল যোজনী কাকে বলে, তাহলে বেশিরভাগ ছেলে মেয়ে এভাবে লেখে, যে সকল মৌলের একাধিক যোজনী আছে তাদের পরিবর্তনশীল যোজনী বলে, এই কথাটা লেখে, বুঝলে। দেখো কি লেখে, কি বললাম, যে সকল মৌলের একাধিক যোজনী আছে তাকে পরিবর্তনশীল যোজনী বলে। তাহলে তাকে বলতে কাকে বোঝাচ্ছে, ওই মৌলকে কিন্তু বোঝাচ্ছে, মৌলকে কিন্তু পরিবর্তনশীল যোজনী বলে না, ওই মৌলের যোজনীকে বলা হয় পরিবর্তনশীল যোজনী। সুতরাং এটা লেখার সময় কোনো সাবধানে লিখবা, লিখতে পারো যে যে সকল মৌলের একাধিক যোজনী আছে ওই যোজনীগুলোকে পরিবর্তনশীল যোজনী বলা হয়। এবারে একেবারে ক্লিয়ার করে বলতে হবে সেই যোজনীগুলোকে পরিবর্তনশীল যোজনী বলে। আর যদি একবারে বলো যে তাকে যোজনী মানে পরিবর্তনশীল যোজনী বলে, তাহলে কিন্তু ওই মৌলগুলোকে বোঝাবে। মৌলগুলো হচ্ছে পরিবর্তনশীল যোজনী বিশিষ্ট মৌল, কিন্তু পরিবর্তনশীল যোজনী না। আমার কথা কি বুঝতে পেরেছো? যে সকল মৌলের একাধিক যোজনী আছে ওই যোজনীগুলোকে বলা হবে পরিবর্তনশীল যোজনী, আর ওই মৌলকে বলা হবে পরিবর্তনশীল যোজনী বিশিষ্ট মৌল। তাহলে পরিবর্তনশীল যোজনী এই সংজ্ঞা দিতে গেলে আমরা একটু সাবধানে সংজ্ঞা দিতে হবে। যেমন পরিবর্তনশীল যোজনী বিশিষ্ট মৌলগুলো আমরা এগুলো সব জানি, যেমন যখন আয়রনের যোজনী 2 হয় 3 হয়, 2 হলে ফেরাস আর 3 হলে ফেরিক, অথবা 2 হলে আয়রন 2 আর অথবা আয়রন 3 অথবা ফেরাস ফেরিক। তাহলে এই যে দেখো আয়রনের যোজনী 2টা আছে, এই 2 আর 3, এই 2 আর 3 কে বলা হবে পরিবর্তনশীল যোজনী। এগুলো কিন্তু আমি বেসিকে করাই দিছি। তাহলে এখানে আমাদের আরো অনেকগুলো যোজনী শিখতে হবে, যোজনী, এই যোজনীর প্রকার ভেদটা শিখতে হবে এখন আমাদের, বুঝলে। তাহলে এই অংশটা একটু রাখি, আমি যোজনীর প্রকার ভেদটা একটু আলোচনা করবো। তাহলে এই যে আমরা বললাম এতক্ষণ যোজনী যোজনী বললাম, বা 9 থেকে বা 8 থেকে তোমরা যোজনী পড়ে আসছো, যোজনী মানে সামর্থ্য, যুক্ত হওয়া, শক্তি, সামর্থ্য, এগুলো পড়ে আসছে। এবং যোজনী কিভাবে বের করতে হয় এটাও আমরা জানলাম, বিভিন্ন ওয়ে জানি। দেখো বেসিক আমি অনেকগুলো ওয়ে মানে তোমাদের শিখেই নিয়ে আসছি আমি, যে একটা মৌলের পরমাণু যে কটা ইলেকট্রন ত্যাগ করবে সেটা সেই মৌলের যোজনী, একটা মৌলের পরমাণুর 8 হতে যোজ্যতা ইলেকট্রন বিয়োগ করলে যেটা পাওয়া যাবে সেটা ওই মৌলের যোজনী, কোন মৌলের ইলেকট্রন বিন্যাস করলে বাইরে ছেড়ে যে কটা বিজোড় ইলেকট্রন থাকবে তাকে বলা হবে ওই মৌলের যোজনী। আবার আজকে আবার অনেকগুলো বিষয় শিখলাম যে হাইড্রোজেন স্কেলে একটি করে পরমাণু যে কটা হাইড্রোজেনের সাথে যুক্ত হয় তাকে বলা হবে ওই মৌলের যোজনী। আবার অক্সিজেন স্কেলে একটি মৌলের পরমাণু যে কটা অক্সিজেনের সাথে যুক্ত হয় তাকে ডাবল করলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে ওই মৌলের যোজনী। ক্লোরিন স্কেলে একটি মৌলের পরমাণু যে কটা অক্সিজেন ক্লোরিনের সাথে যুক্ত হয় তাকে বলা হয় ওই মৌলের যোজনী। এরকম অনেক ভাবে আমরা যোজনীটা শিখে এসেছি। এখন যোজনীর প্রকার, যোজনী আসলে কত প্রকার, মানে আমরা শিখেছি যোজনী, আমরা শিখেছি 7 মাথায় কিভাবে যেতে হয়, ঠিক আছে। এটা বিভিন্ন ওয়েতে যেতে হয়, বিভিন্ন ভাবে যাওয়া যায়, সেই ভাব মানে ওয়েগুলো আমরা শিখেছি। এখান থেকে রিক্সা চলে যেতে পারি, পায়ে হেঁটে যেতে পারি, ঠিক আছে, সোজা রাস্তা দিয়ে যেতে পারি, সুলতানগঞ্জ পাড়ার মধ্যে দিয়ে যেতে পারি, ওই লিসিনদারাতে ঘুরে যেতে পারি, এইদিকে উল্টা হয়ে 12 ফুট দিয়ে মনে করো যে বিমান মোড় মানে হয়ে মাটিরালি মোড় হয়ে 7 মাথায় যেতে পারি, ঠিক আছে। আবার এই দিক থেকে 4 মাথায় উঠে ওই ওই গাড়ি নাকি আছে ওই দিক দিয়ে ঘুরেও আবার 7 মাথায় আসতে পারি, বিভিন্ন দিকে আমরা যেতে পারি। ঠিক এরকম যোজনী বিভিন্ন ভাবে বের করা যায়, বিভিন্ন সংজ্ঞা আছে, এগুলো আমরা জানলাম। এখন যোজনীর কয়টা প্রকারভেদ তোমাকে জানতে হবে। নাম্বার 1, প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে সক্রিয় যোজনী। মানে যোজনীর প্রকারভেদ দেখছি কিন্তু সক্রিয় যোজনী, এটা একটা। সক্রিয় যোজনী আরেকটা নাম হচ্ছে কার্যকরী যোজনী। সক্রিয় মানে বোঝা যাচ্ছে যে এটা কি সবসময় সক্রিয় থাকে, বর্তমানে সক্রিয় থাকে। তাহলে সক্রিয়র আরেকটা ভালো বাংলা হচ্ছে কার্যকরী যোজনী। কার্যকরী, আমাদের সক্রিয় যোজনী বা কার্যকরী যোজনী এটা আমাদের বুঝতে হবে বা শিখতে হবে। আরেকটা শিখতে হবে সর্বোচ্চ যোজনী। মানে সর্বোচ্চ যোজনী কি এটা শিখতে হবে, এবং এখান থেকে আমরা বের করব সুপ্ত যোজনী।
আরেকটা আমাদের লাগে সেটা হচ্ছে কি পরিবর্তনশীল যোজনী। এই 4 প্রকার যোজনী আমাদের শিখতে হবে: সক্রিয় যোজনী, সর্বোচ্চ যোজনী, সুপ্ত যোজনী, পরিবর্তনশীল যোজনী। তাহলে যোজনী মূলত 4 প্রকার। একটা হচ্ছে সক্রিয় যোজনী বা কার্যকরী যোজনী, ঠিক আছে, অথবা অ্যাক্টিভ ভ্যালেন্সি। সর্বোচ্চ যোজনী সবচেয়ে বেশি, সবচেয়ে বড় যে যোজনী। সুপ্ত যোজনী মানে ঘুমন্ত যোজনী, যেটা সুপ্ত অবস্থায় থাকে। যেমন ওই যে বীজের মধ্যে উদ্ভিদ সুপ্ত অবস্থায় থাকে, তোমার উদ্ভিদ বিজ্ঞানে পড়ো বা জীব বিজ্ঞানে পড়ো, বা কোষের ভিতরে, জনন কোষের ভিতরে ভ্রূণগুলো সুপ্ত অবস্থায় থাকে, ইত্যাদি পড়ো তোমরা। সুপ্ত মানে ঘুমন্ত, যেটা চুপ করে থাকে, যেটা দেখা যায় না, আছে কিন্তু বোঝা যায় না। মনে করো তুমি বাসায়, লুকায়িত অবস্থা। হ্যাঁ ঐশী বলো। লুকায়িত অবস্থা বুঝি না ঐশী, বুঝি না। বললাম যে লুকায়িত অবস্থা সুপ্ত মানে। সুপ্ত মানে লুকায়িত অবস্থা, আমি এটাই বলতেছি যে সুপ্ত মানে লুকায়িত। সুপ্ত মানে আসলে ঘুমন্ত অবস্থা। যদি ইয়ে করো ঘুমন্ত মানে তুমি বাসায় আসো কিন্তু ঘুমিয়ে আসো, বোঝাই যাচ্ছে না তুমি আসো, অথচ তুমি কিন্তু আসো। এটা হচ্ছে সুপ্ত অবস্থা। এটাকে আরেকটা সিনোনিম করতে পারো, সেটা হচ্ছে যে লুকায়িত অবস্থা। তার মানে তুমি বাসায় আসো কিন্তু চুপচাপ নিজেকে এমন ভাবে লুকায় রাখছো কেউ যেন বুঝতে না পারে তুমি আসো। তুমি কিন্তু আসো বাসায় কিন্তু লুকিয়ে আসো। লুকায়িত অবস্থা বা সুপ্ত অবস্থা, এটা কি বলা হয়? সুপ্ত যোজনী বলা হয় এটাকে। আর একটা পরিবর্তনশীল যোজনী, এটা তো বললামই যে একটা মৌলের একাধিক যোজনী আছে, এই যোজনীগুলোকে পরিবর্তনশীল যোজনী বলে। যেমন বলতো সালফারের যোজনী কত বলতো? সালফারে কি একটা যোজনী আছে না কয়টা আছে বলতো? সালফারের যোজনী কয়টা? 2 4 6। এই যে 2 4 6, এই 2 4 6 যেহেতু একটা মৌলেরই একাধিক যোজনী আছে, এই যোজনীগুলোকে বলা হবে পরিবর্তনশীল যোজনী। কার্বনের যোজনী কত বলো? কার্বনের যোজনী কত? 2 4। তাহলে কার্বনের যোজনী 2 4, এই 2 আর 4 হচ্ছে পরিবর্তনশীল যোজনী। যেমন মনে করো কপারের যোজনী কত? 1 আর 2, তাহলে 1 আর 2 হচ্ছে পরিবর্তনশীল যোজনী। আয়রনের যোজনী 2 আর 3, তাহলে আয়রনের দুইটা যোজনী আছে, একটা 2 একটা 3, এই যে পরিবর্তনশীল যোজনী মানে একাধিক যোজনী আছে। তাহলে যে মৌলের একাধিক যোজনী আছে ওই যোজনীগুলোকে বলা হবে পরিবর্তনশীল যোজনী, ঠিক আছে। যেমন মনে করো যে মার্কারি যোজনী 1 আর 2। তারপরে মনে করো সোনা বা গোল্ডের যোজনী 1 আর 3। এগুলো সব তোমাদের লিখে দেওয়া আছে, সবগুলো লিখে দেওয়া আছে। দেখো মার্কিউরিক, অরাস উরিক, ফেরাস ফেরিক, কিউপ্রিক, প্লাম্বিক, সব লিখে দেওয়া আছে। তাহলে মনে করো যে এরকম কার্বনের যোজনীতে 2 4, সালফারের যোজনী 2 4 6, এরকম পরিবর্তন। নাইট্রোজেন যোজনী কত? 1 2 3 4 5, 5টা যোজনী আছে। তাহলে একটা মৌলের যোজনী 5টা, এই 5টাকে বলা হবে পরিবর্তনশীল যোজনী। তাহলে সক্রিয় যোজনী কি? দেখো সহজ বিষয়। সক্রিয় যোজনী বা কার্যকরী যোজনী কি? একটা যৌগ গঠনের সময় একটা মৌল যে যোজনীটা ব্যবহৃত হয়, যে যোজনী বর্তমানে ক্রিয়ারত আছে, সেই যোজনীকে বলা হবে সক্রিয় যোজনী বা কার্যকরী যোজনী। মনে করো এরকম যে তুমি একটা যৌগ লিখবা, যে কোনো একটা যৌগ সংকেত দেখো, মনে করো অ্যালুমিনিয়াম অক্সাইড। আচ্ছা এখন বলো তো, এই যে অ্যালুমিনিয়াম অক্সাইড লিখলাম, এই অ্যালুমিনিয়াম অক্সাইডে বর্তমানে এই অবস্থায়, যে অবস্থায় আছে সেই অবস্থায়, ওর যোজনী নাই, যায় থাকে থাক, কিন্তু বর্তমানে যে অবস্থা আছে এই অবস্থায় অ্যালুমিনিয়ামের যোজনী কত বলো? এই অ্যালুমিনিয়ামের যোজনী কত ব্যবহার করা হয়েছে? 3। এই যৌগে অ্যালুমিনিয়ামের সক্রিয় যোজনী হচ্ছে 3। আচ্ছা বলো তো অক্সিজেনের যোজনী কত ব্যবহার করা হয়েছে? 2। তাহলে অক্সিজেনের সক্রিয় যোজনী হচ্ছে 2। আমরা কথা কি বুঝতে পেরেছো? তাহলে এরকম একটা যৌগের বর্তমানে ক্রিয়ারত অবস্থায়, কার্যরত অবস্থায়, বর্তমান পরিস্থিতিতে যে মৌলটা, কোন মৌলের যে যোজনী ব্যবহার করা হয় তাকে বলা হয় ওই মৌলের কি বলো? সক্রিয় যোজনী বা কার্যকরী যোজনী। মনে করো যে তুমি পানি দেখলা, এই পানি। আচ্ছা এখন বলো তো হাইড্রোজেনের যোজনী কত? এই পানিতে বর্তমানে হাইড্রোজেন যোজনী কত? 1। তাহলে হাইড্রোজেনের সক্রিয় যোজনী কত বলো? 1। তাহলে অক্সিজেনের সক্রিয় বলো, এখানে অক্সিজেনের সক্রিয় যোজনী কত? অক্সিজেনের যোজনী কত ব্যবহার করা হয়েছে? 2 স্যার। 2। তাহলে সক্রিয় যোজনী কত? 2। 2। এখন মনে করো যে আয়রন, এই আয়রন অক্সাইড বা ফেরাস অক্সাইডে আয়রনের যোজনী কত বলো? তোমাদের প্রাইভেট আছে মনে হয় না? 2 স্যার। আয়রনের 2 ব্যবহার করা হয়েছে। তাহলে আয়রনের সক্রিয় যোজনী 2, অক্সিজেনের যোজনী কত ব্যবহার করা হয়েছে? 2। তাহলে সক্রিয় যোজনী 2। এটা যদি তুমি ফেরিক দেখো, ফেরিক অক্সাইড লিখলে, এখন বলো আয়রনের যোজনী এখানে কত ব্যবহার করা হয়েছে? বলো কত ব্যবহার করা হয়েছে?
তাহলে আয়রনের সক্রিয় যোজনী কত? 3। অক্সিজেন সক্রিয় যোজনী কত? 2। আমার মনে হয় সক্রিয় যোজনী তোমরা বুঝতে পেরেছো, তাই না? যে একটা যৌগের বর্তমানে একটা মৌলের যে যোজনী ব্যবহার করা হয় তাকে বলা হয় ওই মৌলের সক্রিয় যোজনী। সংজ্ঞাটাও কিন্তু এটা, যে কোনো যৌগে কোনো মৌলের বর্তমানে যে যোজনী ক্রিয়ারত থাকে বা ব্যবহার করা হয় সেটাকে বলা হয়, বা সেই সংখ্যাকে বলা হয় ওই মৌলের সক্রিয় যোজনী। তোমরা এখানে যাবা, দেখো আমি তো গেলাম, দেখলাই যে rashicha.com-এ যাবা, যাওয়ার পরে এসএসসি কেমিস্ট্রিতে যাবা, যাওয়ার পরে এই যে 5 নম্বর চ্যাপ্টার, এই 4 নম্বর 5 নম্বর চ্যাপ্টার ক্লিক করবা। 5 নম্বর অধ্যায়, এই অধ্যায়ে আমরা যত কিছু আলোচনা করেছি যাবতীয় কিছু তোমাদের এখানে দেওয়া আছে। তোমরা এখানে একটা পরীক্ষাও দিয়ে দিতে পারো, ঠিক আছে? রাসায়নিক বন্ধনে এখানে একটা পরীক্ষা দিয়ে দিতে পারো। এখানে স্টার্ট করবা, স্টার্ট করলে নৈবিত্তিকগুলো আসবে এবং দিবা, আবার নেক্সট দিবা, আবার যেটা আসে সেটা দিবা এবং নেক্সট দিবা, দিতে শেষ করে দিলে তোমাকে একটা রেজাল্ট দেখাই দিবে। এটা দিয়ে দিতে পারো এখান থেকে। এখান থেকে এই জিনিসগুলো সব কিছু করে নিবা, ঠিক আছে? এগুলো মুখস্থ করে নিবা একবারে, সব আমি বুঝাই দিয়েছি। এই দেখো যোজনী কত প্রকার, যোজনী কত প্রকার, কি কি যোজনী? প্রধান সাধারণত 4 প্রকার: সক্রিয় যোজনী বা কার্যকরী যোজনী, পরিবর্তনশীল যোজনী, সর্বোচ্চ যোজনী, সুপ্ত যোজনী। এবং সক্রিয় যোজনী কাকে বলে, পরিবর্তনশীল যোজনী কাকে বলে, সর্বোচ্চ যোজনী কাকে বলে, সুপ্ত যোজনী আমি তো বুঝাবই, তোমরা এগুলো আগে থেকে পড়ে রাখবা। কোন মৌলে পরিবর্তনশীল যোজনী এক বা একাধিক যোজনী প্রদর্শন করে কেন, সালফারে পরিবর্তনশীল যোজনী যে 2 4 6 কেন 2 4 6 হয়, এগুলো সব ব্যাখ্যা এখানে দেওয়া আছে। এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো তোমরা আপাতত আগে এই ওয়েবসাইট যেহেতু দেওয়াই আছে, ওয়েবসাইট থেকে তোমরা করে নেবা এগুলো, তাহলে আমি যখন কথা বলবো তখন বুঝতে সুবিধা হবে, বুঝলে? ব্যাখ্যাগুলো বা প্রশ্নের উত্তরগুলো আগে একটু দেখে নিবা। তোমাদের বেসিকে তো আমি অনেক কিছু পড়াই দিয়েছি, বেসিকের ওটা হলে এগুলো কিছু কিছু বুঝতে পারবা, আর যেখানে পারবা না সেগুলোতে আমি ব্যাখ্যা করে দিচ্ছি, ঠিক আছে? সবাই ওয়েবসাইটে ঢুকবা, ঢুকে পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন এই অধ্যায় থেকে এইগুলো করে নিবা। আর যারা পারো যারা পারো মানে সবাই ট্রাই করবা যে উত্তরগুলো পারো কিনা, না পারলে সমস্যা নেই। না পারলে তোমার যদি উত্তর মানে ভুল হয় তাহলে তোমাকে সঠিক উত্তর কোনটা এটা দেখাই দিবে, যে তুমি এটা দিয়েছো, আসলে সঠিক উত্তর হবে এটা এই কার্ডে। তো ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই থাক। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। বুধবারে অনলাইনে জয়েন করব। হ্যাঁ, অনলাইনে জয়েন করবে সবাই, আপাতত অনলাইনে জয়েন করো।